হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকের প্যানেল প্রকাশ মামলায় তার অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা। ৪২,০০০ প্লাস ১৬,৫০০ প্যানেল প্রকাশ মামলায় মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কি কি অর্ডার দিলেন, অর্ডার কপির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। নিয়োগ দুর্নীতি করতে গিয়ে কত টাকা লেনদেন হয়েছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশ নিয়ে কি কি অর্ডার দিলেন মাননীয় বিচারপতি এবং কি কি তথ্য তার অর্ডার কপির মধ্যে প্রকাশ করলেন, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি প্রাথমিকের এই সদ্য শেষ হওয়া এই প্যানেল প্রকাশের এই মামলাটি মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এই মামলায় তিনি কতগুলো গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। ২০১৪ সালের প্রাথমিক টেট থেকে ২০১৬ সালে এবং ২০২০ সালে এসে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, টোটাল প্রায় ৫৯,০০০ প্রাথমিক শিক্ষক, সেই শিক্ষকের ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলায় মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি তার শুনানি করিয়েছেন এবং অর্ডার কপির বিস্তারিত তিনি অর্ডার দিয়েছেন। তো সরাসরি আমরা সেই অর্ডার কপির মধ্যে চলে যাব। তো সরাসরি আমরা অর্ডারের মূল বক্তব্যটা দেখে নেব। তো এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সুবীর সান্যাল, রাতুল বিশ্বাস, কৌশিক চক্রবর্তী এনাদের নাম এখানে উল্লেখ করা থাকলেও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এনারা কিন্তু লাস্ট শুনানির দিন কেউই উপস্থিত ছিলেন না। শুধুমাত্র সিবিআই পক্ষ থেকে ধীরাজ কুমার ত্রিবেদী এবং অন্যদিকে পিটিশনারদের পক্ষ থেকে বিকাশ রঞ্জন বাবু এবং ফিরদৌস শামীম তারা কথা বলছিলেন। তো অর্ডারের মূল বক্তব্য আমরা দেখে নেব। রিপোর্ট ফাইল বাই দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি and the Central Bureau of Investigation অর্থাৎ সিবিআই আন্ডার সিল কভার আর টেকেন অন রেকর্ড। অর্থাৎ ইডি এবং সিবিআই তারা যে রিপোর্ট তৈরি করেছে সেই রিপোর্টগুলো সিল কভারের মধ্য দিয়ে কলকাতা হাইকোর্টে জমা করেছে এবং সেগুলো রেকর্ড হিসেবে গ্রহণ করেছে কোর্ট। তবে এদিন শুনানির সময় সিবিআইয়ের তথ্য যখন প্রকাশ করছিলেন বা তার রিপোর্ট যখন সাবমিট করছিলেন, তখন ধীরাজ কুমার ত্রিবেদী তার রিপোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি কিন্তু কোনো রকম ভাবে সন্তুষ্ট প্রকাশ করেননি। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং সিবিআইকে তীব্র ভর্ৎসনা করেছেন। এরপর যেটা বলা হচ্ছে, ইট হ্যাজ বিন সাবমিটেড বাই লার্নেড কাউন্সিল রিপ্রেজেন্টিং দ্য অ্যাফোরসাইড রেসপন্ডেড দ্যাট সাবস্টেন্সিয়াল প্রোগ্রেস হ্যাজ বিন মেড ইন দ্য ইনভেস্টিগেশন। উপরে উল্লেখিত সিবিআইয়ের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী মিস্টার ত্রিবেদী তিনি যে তথ্য রিপ্রেজেন্ট করেছেন সেখানে তিনি জানিয়েছেন যে সিবিআইয়ের যে রিপোর্ট, সেই রিপোর্টে তারা যথেষ্ট প্রোগ্রেস করেছে বা যথেষ্ট তথ্যবহুল সমৃদ্ধ করে তারা রিপোর্ট সাবমিট করেছে। কিন্তু মাননীয় বিচারপতি তিনি কিন্তু সেই রিপোর্টে সন্তুষ্ট নন। দ্য aforesaid respondent seeks some more time to conclude the investigation process। এখানে রেসপন্ডেন্ট বলতে সিবিআই ত্রিবেদী মহাশয়কে বোঝানো হয়েছে। তো তাকে তীব্র ভর্ৎসনা করার জন্য তিনি আরো বেশ কিছু টাইম চেয়ে নিয়েছেন এবং যে যে বিষয়গুলো মাননীয় বিচারপতি জানতে চেয়েছেন সেই বিষয়গুলো তিনি নোট করে নিয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে আমি এই সমস্ত পয়েন্টগুলোকে সিবিআই এর হাতে তুলে দেব এবং সিবিআই যাতে করে এই পয়েন্টগুলোর উপর বিশেষ করে নজর দেয় এবং এই তথ্যগুলো যাতে তারা কালেক্ট করতে পারে তার জন্য আমি তাদেরকে অবগত করব। এবার আমরা এই প্যারায় দেখে নিতে পারবো যে কত টাকা পয়সার লেনদেন হয়েছে, কত কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, তা আমরা এই প্যারাগ্রাফের মধ্যে দেখতে পাবো। It appears from the report filed by the ED that total seize and attachment is rupees ১৪৫.৫ crore approx। ১৪৫.৫ কোটি টাকা, চারটেখানি টাকা নয়। Several properties standing in the name of Lips and Bounds Private Limited have been attached and the attachment stood confirmed by the adjudicate authority। অর্থাৎ এই যে লিপস অ্যান্ড বাউন্স যে কোম্পানি রয়েছে, সেই কোম্পানির সেভারাল যে প্রপার্টি রয়েছে, যে সমস্ত সম্পদ রয়েছে বা যে সমস্ত সম্পদ কেনাবেচার তথ্য ইডি সিবিআই তারা সিজ করেছে, তার প্রপার্টি বা তার ভ্যালু গিয়ে দাঁড়াচ্ছে ১৪৫.৫ কোটি টাকা। তো সেই সমস্ত তথ্যগুলো ইডি তারা তার রিপোর্টে অ্যাটাচ করে দিয়েছে এবং সেই সমস্ত তথ্যগুলো তারা কনফার্ম যথাযথ তথ্য তারা রিপোর্টে সাবমিট করেছে। দ্য রিপোর্ট অফ দ্য সিবিআই রিভিলস দ্যাট several persons have been interrogated and they have been found to be a part of the recruitment scam। সিবিআই তারা বিভিন্ন তদন্তের মধ্য দিয়ে একটা বিষয় তারা প্রকাশ করেছে বা একটা বিষয় তারা এস্টাবলিশ করেছে যে several person বিভিন্ন ব্যক্তিবর্গরা তাদেরকে ইন্টারোগেটেড করেছে সিবিআই বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এবং সেখান থেকে তারা দেখতে পেয়েছে বা যে তথ্যটা সেখান থেকে বেরিয়ে এসছে যে পার্ট অফ দ্য রিক্রুটমেন্ট স্ক্যাম, সেখান থেকে বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেসে যে স্ক্যাম হয়েছে বা টাকা পয়সার লেনদেন হয়েছে সেই বিষয়টা তারা বের করতে পেরেছে। তবে এখানে কোন রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু পরিষ্কারভাবে বলা নেই।
সেটা শুধু একটা রিক্রুটমেন্ট প্রসেস নয়, সেটা বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেস হতে পারে। বাই অর্ডার ডেটেড 21শে সেপ্টেম্বর 2023 তারিখে দ্য স্টেট ওয়াজ ডিরেক্টেড টু ফাইল এ রিপোর্ট। 21শে সেপ্টেম্বর 2023 তারিখে কলকাতা হাইকোর্ট রাজ্যকে একটা নির্দেশ দিয়েছিল যে একটা রিপোর্ট ফাইল তারা রেডি করতে এবং কলকাতা হাইকোর্টে জমা করতে। Despite repeated opportunities being granted, the said report has not been till date. তো রাজ্যের পক্ষ থেকে তারা কিন্তু সেই রিপোর্ট তারা সাবমিট করতে এখনো পর্যন্ত পারেনি। On the prayer of learned advocate representing the state respondent, time to file the report prematurely extended. অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে যে ফাইল জমা করার কথা ছিল, যে রিপোর্ট জমা করার কথা ছিল, সেই রিপোর্ট ফাইল জমা করার জন্য রাজ্যকে তার টাইম এক্সটেনশন করে দিলেন মাননীয় বিচারপতি। লেট দ্য ম্যাটার অ্যাপিয়ার ইন দ্য লিস্ট অন 30শে জুলাই 2024 তারিখ। এই মামলার প্যানেল প্রকাশ সংক্রান্ত এই মামলাটি পরবর্তী 30শে জুলাই 2024 তারিখ শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। সমস্ত অর্ডার কপিটা অ্যানালাইসিস করার পর অনেকের মনে প্রশ্নচিহ্ন আসতে পারে, এটা কি প্যানেল প্রকাশের অর্ডার কপি? তো সেখানে বলবো একদমই এটা প্যানেল প্রকাশের অর্ডার কপি। তাহলে প্রশ্ন আসবে যে তাহলে প্যানেল প্রকাশ সংক্রান্ত বিষয়ে একটি শব্দও কেন এখানে উল্লেখ নেই? এখানে একটু অ্যানালাইসিস করার দরকার আছে। এই মুহূর্তে প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত টোটাল 3টি মামলা এই মুহূর্তে চলছে বিভিন্ন কোর্টে। এদিকে সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি শুনছেন, অন্যদিকে ডিভিশন বেঞ্চে ঠিক একই রকম ভাবে প্যানেল প্রকাশের এই মামলাটি চলছে। বর্তমানে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন তার ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানির জন্য উঠবে। এর পূর্বে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে এই মামলাটির শুনানি প্রক্রিয়া চলছিল। অন্যদিকে প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত আরেকটি মামলা সুপ্রিম কোর্টে মৌটুসির মামলা, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে এখনো বিচারাধীন রয়েছে। তো শুনানি প্রক্রিয়ার সময় এদিন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি প্রশ্ন করেছিলেন যে প্যানেল কি তাহলে প্রকাশ পায়নি? তো তখন পিটিশনারদের পক্ষ থেকে বিকাশবাবু বলেছিলেন না, প্যানেল প্রকাশ পায়নি, যেহেতু এই মামলাটি বর্তমানে ডিভিশন বেঞ্চে স্টে অর্ডার রয়েছে প্যানেল প্রকাশ সংক্রান্ত বিষয় নিয়ে, এবং সেখানে এখনো পর্যন্ত অনেকটা শুনানি বাকি রয়েছে, তাই এখনো পর্যন্ত প্যানেল প্রকাশ হয়নি। তো যেখানে প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলার ডিভিশন বেঞ্চে শুনানি হয়, সেখানে সিঙ্গেল বেঞ্চ সেটা কিন্তু আর শুনতে পারে না সাধারণত। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই মামলাটি কেন এখানে চলছে? দেখুন, এই মামলাটি অ্যাকচুয়ালি প্যানেল প্রকাশের মামলা ছিল না। প্রথমত এই মামলাটি যখন শুরু হয় তখন যে লিপস অ্যান্ড বাউন্সের যে কোম্পানি দেখলাম, সেই কোম্পানির রিলেটেড মামলা ছিল এটি। তো এই মামলায় ইডিস এবং সিবিআই তারা যখন তদন্ত করতে ওঠে, তখন বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে বিভিন্ন টাকা পয়সার লেনদেন এবং কোটি কোটি টাকা আপনারা দেখলেন, কোটি কোটি টাকা সেখানে লেনদেন হয়েছে, কোটি কোটি টাকার প্রপার্টি কেনাবেচা হয়েছে। তো সেই সমস্ত টাকার উৎস খুঁজতে গিয়ে বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেস তখন জড়িয়ে পড়ে এই মামলার সঙ্গে। ফলে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু প্রাথমিকের টোটাল প্যানেল ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রকাশের নির্দেশ তিনি দিয়েছিলেন। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের তাদের বক্তব্য যে তারা যেহেতু স্টেট ওয়াইজ প্যানেল প্রকাশ করে দিয়েছে, তাই আর ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশের প্রয়োজনীয়তা তাদের কাছে নেই। এখন দেখা যাক ডিভিশন বেঞ্চে প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলায় কি অর্ডার আসে এবং পরবর্তীতে 30শে জুলাই এই যে সিঙ্গেল বেঞ্চের মামলায় কি অর্ডার আসে, সেদিকে আমাদের নজর থাকবে। এখনকার মতো এই ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।